Hello, everyone, and welcome to the 20th episode of Hello Millions Presents Live podcast show powered by Austin Collections. And as usually, আপনাদের সাথে হোস্ট হিসেবে রয়েছি আমি আলিফ তাসলিম হাসান। And this is our 20th episode, which means আমরা একটা লম্বা সময় আসলে এর সাথে পার করে এসেছি। So thank you so much যারা আমাদের সাথে এতদিন ছিলেন এবং আমাদের সাপোর্ট করেছেন। And যারা ক্রিটিসাইজ করেছেন তাদেরকেও থ্যাঙ্কস, বিকজ উইদাউট ইয়ার ক্রিটিসিজম আসলে আমরা আমাদের শোটার কোয়ালিটি আর বের করতে পারতাম না। সো অলরেডি দেখতে পাচ্ছি অনেক মানুষজন জয়েন করে ফেলেছেন। সো আপনারা দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কে কোন ক্লাসে পড়ছেন এবং যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি আপনার ব্যাচটা মেনশন করুন, বিকজ টুডে ইজ এ ভেরি স্পেশাল এপিসোড এবং আমাদের সাথে আজকে খুবই স্পেশাল একজন গেস্ট আছেন। And আমাদের আজকের গেস্ট মানে এমন একজন এক্সপিরিয়েন্স যারা মানে যিনি বা যারা আসলে ক্লাসে মানে এক টিচার বেরিয়ে যাওয়ার পর আরেক টিচার আসার ফাঁকে বোতল দিয়ে ড্রাম বাজিয়ে কিংবা লুকিয়ে রাখা গিটার বাজিয়ে গান গেয়ে গিয়ে আজকে ওয়ান অফ দ্য বেস্ট ব্যান্ডস বাংলাদেশের সেটা ফর্ম করেছে। Another generation, he is one of the best guitarists, in fact. So he is the ex-winner of 1996 batch. So without any further ado, let's welcome the screen the very special guest of our 20th episode, the one and only Khadimul Mushfiq Jahan Bhai with us. hello Alif, hello all the Williams যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। Assalamu alaikum, bhai. Firstly, welcome to our show and thank you so much for joining with us. It's an absolute honor for us to have you tonight. থ্যাংক ইউ আমি সো মাচ অনার্ড। আর আসলে উইলসেপটা একটা বিশেষ ব্যাপার তো থাকেই সবসময়, অনেক পুরোনো কথা মনে পড়ে, অনেক নস্টালজিক হয়ে যায় মাঝে মধ্যে। এন্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, আই এম রিয়েলি হ্যাপি এন্ড অনার্ড টু বি হিয়ার। Thank you, bhai. And obviously আজকে উইলস জার্নি, উইলস লাইফ নিয়ে তো অনেক কথা হবে। সো থ্যাঙ্কস अगेन। সো ফার্স্টলি ভাই জানতে চাইবো আসলে কেমন আছেন এবং আপনার কোয়ারেন্টাইন পিরিয়ডটা আসলে কিভাবে কাটছে? ও কোয়ারেন্টাইনের সময়টা তো বেশ লম্বাই ছিল বলতে গেলে, এখনো মাস্ক পরে বেরোতে হচ্ছে, বাট খুব প্রোডাক্টিভ যায় নাই এই সময়টা সবার মতে। বাট উই ডিড সাম মিউজিক টুগেদার ওভার দ্য ফোন। কোয়ারেন্টাইন প্রজেক্ট নামে কিছু কাজ করা হয়েছে মাঝখানে, এবং আরো কিছু কাজ অন প্রসেস। এবং আমাদের ভোকাল এখন রুবাইয়াত, ও কোভিড পজিটিভ ছিল, তো সবার দোয়া এখন সুস্থ, বাট জ্যামিং এখনো শুরু করে নাই। বাট বেজিস্ট এবং ড্রামার চার্লস এবং ফারহান আর আমরা কিছু জ্যামিং করলাম মাঝখানে, নিরাপদ দূরত্ব বজায় রেখে। ওকে, সো ভাই ডেফিনেটলি আজকে ব্ল্যাক নিয়ে অনেক গল্প শুনবো, অনেক কথা হবে, আপনার মিউজিক নিয়ে অনেক কথা হবে, বাট তার আগে একটু জানতে চাইবো আপনার উইলস লাইফ সম্পর্কে, আপনার স্কুল লাইফ সম্পর্কে। স্কুল লাইফের মজার কোনো দুষ্টুমির কোনো ঘটনা যদি আমার সাথে একটু শেয়ার করেন। ও অ্যামেজিং! আসলে স্কুলের টাইমটাই তো সব পুরোটাই তো মজার সময়। আমি উইলসে জয়েন করি আমি যখন ক্লাস সিক্সে পড়ি, সিক্স থেকেই ম্যাট্রিক দেই উইলস থেকে। তখন তো উইলসে কলেজ ছিল না, একটু আগে আলাপ ছিল তোমার সাথে। উইলসে কলেজ হয়ে গেছে তাও তো প্রায় 20 বছর হয়ে গেল মনে হয়। তো আসলে অনেক মেমোরি আমার সাথে, মেমোরি আমার বন্ধু বান্ধবের, আমার স্কুলের টিচারদের, এবং আহ, অনেক মেমোরি। আসলে বেসিক্যালি যেই সময়টা আমরা বড় হই, শৈশব থেকে কৈশোরে যার যে সময়টা, সেই টাইমটা তো স্কুল। এবং খুব কম সময় চলে গেছে মনে হয় স্কুলের টাইমটা। তো এখনো পুরোনো বন্ধুদের সাথে দেখা হলেই স্কুলের আলাপই আসে ঘুরে ফিরে। মজার কিছু কাহিনীর কথা যদি চিন্তা করি সেটাও আসে ঘুরে ফিরে। তো আমাদের লাইফের একটা মেজর পার্ট। আর যে পার্টটার কথা তুমি বলছিলে যে ব্যান্ডের শুরুটা যেভাবে, তো মজার পার্টটা কিন্তু আসলে ওরকমই, মিউজিক থেকেই তো একটা মজার ছিল। আর আমাদের ক্লাসে অনেক মিউজিশিয়ান ছিল, শুধু যে জন, টনি আর আমি না। আদনানের কথা মনে পড়ে, যে গ্রেট ড্রামার, এক্সট্রিমিয়ামের ড্রামার ছিল, এখনো কাজ করছিল মাঝখানে। হি ওয়াজ অলসো উইথ আস। ফয়সাল ভাই ছিল আমাদের একবার সিনিয়র, মেটাল মেক্স থেকে শুরু, ওনার এখন 8 সালে বাড়াচ্ছে গিটারিস্ট। সাজ্জাদ ছিল এক ব্যাচ জুনিয়র, আমাদের ডি ইলুমিনেশন ওয়ারফেজে বাজিয়েছে। সো লট অফ মিউজিশিয়ানস আমাদের অলমোস্ট একই ব্যাচেই। আর এরা ছাড়াও অনেক মিউজিক লাভার ছিল, যারা কিন্তু আমরা একসাথেই তখন মিউজিক করতাম। আমার বাবুর কথা মনে আছে, যে গান গাইতো আমাদের সাথে। নেওয়াজ ছিল, যার তখন প্রথম ইলেকট্রিক গিটার ছিল, যেটা দিয়ে আমরা প্রথম শো করি ক্লাস 10-এর শেষে। একটা ক্লাস পার্টি হয় না রাইতে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট শো। আমরা তো কথা কথা আসবো ওই শোটার ব্যাপারে, মনুমেন্টাল অবভিয়াসলি শো আমাদের আমাদের জন্য। তো অল দ্য গুড মেমোরিজ আর উইথ উইলস। তো এন্ড ভাই উইলসের কথা শুনলে এখনো এত বছর পর, প্রায় 22 বছর, সরি 24 বছর মোস্ট অফ দি হয়ে গিয়েছে আপনারা বেরিয়েছেন, এখনো আসলে অনেকদিন। উইলসের কথা শুনলে কোন টিচারদের কথা সবচেয়ে বেশি করে মনে পড়ে বা কোন মামাদের কথা সবচেয়ে বেশি করে মনে পড়ে?
আসলে অনেক টিচার আমি আমি পার্সোনালি পেয়েছি অনেকগুলো টিচার ওই সময়, এবং আমার একটা ম্যাথস এর টিচার ছিল আমাদের, ভৌমিক স্যার। তো ওনার ওনার আচ্ছা কথা মনে আছে, বণিক স্যারের কথা মনে আছে, আর সীতারা ম্যাডাম ছিলেন, ওনার কথা মনে আছে, সুইটি মিস ছিলেন। আমি জানি না তোমরা তো কাউকে পাও নাই মনে হয়, শুধু আমরা আমি সীতারা মিসকে পেয়েছি, সুইটি মিসকে পাইনি। সুইটি মিসকে পাওয়া নাই। আর অনেক অনেক টিচার, আমাদের আবুল স্যার তখন মাত্র জয়েন করেছিলাম, যখন সিক্সে জয়েন করি উনি মনে হয় এখনো এখন হেডমাস্টার উনি আছেন, প্রিন্সিপাল, আবুল স্যার এখন প্রিন্সিপাল প্রিন্সিপাল। আছেন। উনি তখন, আমরা যখন সিক্সে উঠি তখনই মোস্ট প্রবলি উনি জয়েন করেন স্কুলে। তো হি ওয়াজ এ ভেরি ভেরি নিউ টিচার ওই সময়, এবং আমাদের সাথে অনেক ক্লোজ ছিল ওই সময়। আবু স্যার ইংলিশ পড়াতেন ওই সময়। তো যে এইটা রুস্তম স্যারের কথা মনে পড়ে মাঝে মধ্যে। আর আচ্ছা অনেক টিচার আছে, আমাদের সায়েন্সের টিচার ছিলেন তখন সরকার স্যার। আমরা তখন আচ্ছা ম্যাট্রিক দেওয়ার কয়েক বছর পরে উনি ইন্তেকাল করেন। মালেক স্যার ছিলেন ওই সময়। আচ্ছা। এবং ভৌমিক টিচার ছিলেন একজন, ভূগোলের ম্যাডাম ছিল, ওর নাম ভুলে গেছি। আহ অনেক 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 দেখলে মনে পড়বে আরো আরো অনেক বেশি সবার কথাই। রুস্তম স্যারের হাতে কি মারটা খাওয়া হয়েছিল কখনো? রুস্তম স্যার কি এখন আছেন আমি জানি না, কিন্তু এখনো পড়ান এখনো কিনা উনি। এখনো উনি আছেন, এখনো উনি আছেন, আর আগের মতোই আছেন। রুস্তম স্যার আমাদের সাথে অনেক ক্লোজ ছিল এই সময়, বিকজ ওই আচ্ছা টাইমটাতে হি ওয়াজ ভেরি ইয়াং। এবং আমি একদিন হয়তো জাস্ট টিফিনের পরে একটা ক্লাস ছিল, হয়তো আইসক্রিম খেতে গিয়ে লেট হয়ে গেছিল একটু, তখন একটু আচ্ছা জাস্ট কান মলা টলা। এছাড়া রুস্তম স্যার হাতে কখনো আমার মানে ওই ধরনের সম্পর্ক হয় নাই। বাট আচ্ছা। খুবই 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 মজার সময় যেত ওই সময়। রুস্তম স্যার আমাদের সাথে অনেক অনেক ক্লোজ ছিল ওই সময়। উত্তম স্যারের কথা মনে আছে, উত্তম উত্তম হাজরা। ইয়া, আমাদের উত্তম অসীম স্যার। স্যারের কথা মনে আছে, ইজ ভেরি ভেরি। উত্তম স্যার আছেন মনে হয় এখনো, রাইট? জি, উত্তম স্যার এখন আছেন, উনি এখন ভাইস প্রিন্সিপাল উত্তম স্যার। অসীম স্যার এখন ও, আছেন। এক্সেলেন্ট। সো লট অফ মেমোরিজ উইথ দেম, লট অফ মেমোরিজ। আমি জানি না কয়টা শেয়ার করতে পারবো তোমার সাথে। তোমার সাথে এখন কথা বলছি আর ওনাদের সবার চেহারা সব মনে পড়ছে, এক একজনের চেহারা। এক্স্যাক্টলি ফ্যান, আর এই জন্যই বেসিক্যালি আমাদের এই শোটা, যে এই জেনারেশনের ভিলেনরা তখনকার স্টোরি জানবে এবং তখনকার যারা আছে সেই সময়কার মেমোরি আসলে রিকল হবে। তো সবকিছু মিলিয়ে একটা স্মৃতির রোমন্থন বলা যায়। তো তা তো ভাইয়া, বটেই, তা তো ইন্ট্রোতে যেটা বলছিলাম যে আসলে বটেই। one of ওল্ডেস্ট ফ্রেন্ডস টনি মাইকেল ভাই, যিনি আমাদের শো 10th এপিসোডে গেস্ট ছিলেন, and উনি বলেছিলেন আমাদেরকে যে আপনারা আসলে ক্লাসে বোতল দিয়ে ড্রামস বাজাতেন, তারপর হচ্ছে ক্লাসে গিটার লুকিয়ে রাখতেন। এক টিচার ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর আরেক টিচার আসার আগে আসলে আপনারা গিটার বাজিয়ে গান গেতেন সবাই মিলে, and মানে এখান থেকে আসলে শুরু, দেন দ্য ব্ল্যাক থিং আসলে হ্যাপেন। সো আসলে ওই আমি মেমোরিজ গুলো অনেকের ভাই কথা একটু বলতে জানতে গিয়ে, হ্যাঁ, টনি 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 মাইকেল, জি জি। অনেকের কথা বলতে গিয়ে টনির কথা বলি নাই। টনি, জন, আর আমাদের ড্রামার টনি, আর আমি, আদনান, সব সেম ক্লাসে ছিলাম 9D থেকে, 9D 10D আচ্ছা ক্লাস থেকে। আর এর আগে মানে এইট 7 6 7 8 এক একজন এক এক সেকশনে ছিল, কেউ এতে, কেউ বি তে, কেউ বি তে। তো টনি মাইকেল ওয়াজ দ্য গাই ওখানে। তো তখন সে ইয়ে ছিল তখন, স্কাউটিং করতো। আমাদের উত্তম এক্স্যাক্টলি। স্যারের সাথে অনেক অনেক ক্লোজ ছিলেন উনি। হি ওয়াজ এ ভেরি পপুলার গাই, টনি মাইকেলের সময়। আর ক্লাসের যেই সময়টা, ওটা তো আসলে ব্যাখ্যা করার মতো না। তখন প্রথম মিনারেল ওয়াটার আসছে, তখন তখন একটা আচ্ছা নাম জানো কিনা, তৃষ্ণা তৃষ্ণা। নামে একটা বোতল ছিল, রাইট? তো তখন আমরা নিয়ে যেতাম যখন, তখন ওই টিফিন পিরিয়ড টাইমটা বা দুই পিরিয়ডের মাঝখানে যে সময়টা তখন শুরু হয়ে যায়, তখন কিন্তু ভোকাল কেউ একজন না, ভোকাল কিন্তু তখন সবাই। পুরা তো ক্লাস। দ্যাট ওয়াজ, হ্যাঁ, পুরো ক্লাস। এবং টনির হাতে থাকতো কৃষ্ণার বোতল, এবং আমার আরো কয়েকজন ফ্রেন্ড ছিল যারা ওটা বাজিয়ে বাজিয়ে গান করতেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অন্য কোনো সেকশন আমার মনে পড়ে না এই ধরনের লাউডলি গান আচ্ছা গাওয়ার প্র্যাকটিসটা। সবাই চিনতো যে 9D এবং 10D ওই সময়টা দ্যাট ওয়াজ এ মিউজিক্যাল ক্লাস এই সময়। এবং সবচেয়ে মজার ব্যাপার, অনেক অন্য ক্লাসগুলো তো পাশেই ছিল, এবং জাস্ট দুইটা পিরিয়ডের গ্যাপে অন্য ক্লাসের স্টুডেন্টরা চলে আসতো আমাদের কাছে জাস্ট টু আচ্ছা। জয়েন উইথ দ্য সং। সো দ্যাট ওয়াজ এ রেগুলার থিং ওই সময়। ওকে, সো ভাই একটু কমেন্ট বক্সের দিকে দেখতে চাইবো। কমেন্ট বক্সে মোস্ট অফলি আপনার একজন ক্লাসমেট কমেন্ট করেছে, হিজ নেম ইজ ও নাজবি, মাই হাই জাহান গুডনেস, আমি মামু। তখন 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 দেখছিলাম না। আর আমাদের ক্লাসিক ফ্রেন্ডদের ভিতরে না অনেক অনেক ধরনের নাম থাকে, আমি জানি না সবাই থাকে। নাজবি হচ্ছে আমাদের ফ্রেন্ডের মামা, মানে ওকে ফ্রেন্ড সার্কেলের ভিতরে মামা। So, সবাইকে মামা বলে, আমরা ওদেরকে ওকে মামা বলি। সো নাজবি ওকে। যে জয়েন করছে এখানে, আমি জাস্ট রিয়েলি রিয়েলি অনার্ড। আমি সাথে দেখা নাই অনেকদিন। এবং নো, রাইট, উনি মেবি দুলাল স্যার কথা বলে। দুলা স্যার,
নন্দ দুলাল স্যারের কথা কথা বলছি, বলেছে। নন্দদুলা। তো আমাদের মেমোরি আসলে এমন এমন কি বলবো, কথাই বলতে পারছি না, সবার কথা মনে হচ্ছে একজনের পর একজনের। ও মাই সো গুডনেস। আই সো আই আই ইট হোপ ফিলস লাইক ভাই মামা আপনি সুরেশ স্কুল ভাই লাইফে ফিরে গিয়েছেন। এক বছর। হ্যাঁ, কিছুটা তো বটেই। আর মজার ব্যাপার তো আসলে প্রতিটা দিন প্রতিটা ক্লাসই তো আসলে মজার। আর কিছু পিকুলিয়ার স্টুডেন্টও থাকে ক্লাসে, কিছু পিকুলিয়ার স্যারও ছিল সেই সময়। তো নন্দদুলারের কথা মনে পড়লো, সেটাও একটা অদ্ভুত আহ ব্যাপার আসলে। নন্দ স্যারের একটা মানে মুদ্রা দোষ ছিল, সবসময় বলতো আচ্ছা গুড গুড, ভেরি গুড ভেরি গুড। একবার একবার এক ক্লাসে ওঠার সময় আমার এক ছেলে ফেল করছে। তো সেও জিজ্ঞেস করছে কি তোমার রেজাল্ট কি, তোমার রেজাল্ট কি। তো যে ফেল করছে তাকে জিজ্ঞেস করছে কি তোমার রেজাল্ট, স্যার আমি ফেল করেছি। তাকে বলছি গুড আচ্ছা। গুড স্যার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, বসে বসে। তো অনেক অনেক ইন্টারেস্টিং কাহিনী ছিল ওই সময়। এবং আহ এবং আমার মজার ব্যাপার হচ্ছে যে আরো আমরা অনেক ধরনের স্টুডেন্ট থাকতো তো। আর কেউ হয়তো ভালো স্টুডেন্টরা বসতো সামনের দিকে, দুষ্টু ছেলেরা বসতো পেছনে। আচ্ছা আমাদের নাজমি মামা ওয়ান অফ দা দুষ্টু ছেলে। তো সেও তো পেছনের দিকে বসতো ওই সময়। খুবই মজার টাইম যেত ওই সময়। ওকে। সো আরেকজন আপু কমেন্ট করেছে, নিশাত আপু আপনি জিজ্ঞেস করেছে ভাইয়া আপনি কোন ক্লাস থেকে পড়েছেন বলছে। এন্ড শি সিক্স হ্যাজ থেকে, অ্যানাদার ক্লাস কোয়েশ্চেন, আর ক্লাস লাস্ট কবে সিক্স গিয়েছিলেন বলছে। থেকে নার্সিং। লাস্ট আমার মনে পড়ে উইলসের একটা রিউনিয়ন হয়েছিল, তাও তো বেশ অনেকদিন হয়ে গেছে, মানে 10 years 2008 আগে। মোস্ট প্রবাবলি ব্ল্যাক ওখানে পারফর্ম করেছিল as 2008, far as I can রাইট রাইট রাইট। সো আমার মনে হয় সেটাই লাস্ট যাওয়া। ওই দিন আমার পুরো গলা ব্যথা ছিল, আমার মনে আছে, কথা বলতে পারছিলাম না। আচ্ছা খুব পুরোনো অনেক ফ্রেন্ডের সাথে দেখা ছিল ওই সময়। আর প্রচুর প্রচুর কাছে, তো ওইটাই ওইটাই মনে হয় লাস্ট দেখা। আর স্কুলের সাথে অনেক মেমোরি তো, স্কুল অনেক কিছু দিয়েছে সবাইকে। আমরা হয়তো স্কুলকে তেমন কিছু দিতে পারি নাই, তো ওই লাস্ট না না অবভিয়াসলি। লাস্ট রিউনিয়নটাই হয়তো ব্ল্যাকের তরফ থেকে একটা গিফটের মতো, বিকজ আমরা সবাই ছিলাম ওই সময় 2008 এর শোটা। আর স্কুলটা হয়েছে কি সবার জন্যই তো একটা, ফ্রেন্ডশিপ তো একটা অনেক বড় ব্যাপার। অনেকের স্কুলের ফ্রেন্ডের সাথে যোগাযোগ থাকে না, ইয়ে থাকে না। আমাদের মাঝখানে একটা অনেক বড় গ্যাপ ছিল। অনেক ফ্রেন্ডরা অনেকে হয়তো দেশের বাইরে চলে গেছে মাঝখানে, কলেজেও ভাগ হয়ে গেছে অনেকে। তারপরে আমরা আহ, আমাদের 20 বছর 2006 বা 2007 এর দিকে হয়তো আমরা একটা গেট টুগেদার করেছিলাম, তখন অনেক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে ওই সময়, এবং অনেকের সাথে নতুন করে যোগাযোগ হয়েছে। সো দ্যাটস আ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। এবং সবাই দেখা গেট গেছে ম্যাক্সিমামই তো ফ্যামিলি ফ্যামিলি হয়ে গেছে সবার। তো প্রত্যয় গেট টুগেদারের সচিতের পয়েন্টে বলবো, প্রত্যয় ভূমিক নামে একজন কমেন্ট করেছে ভাইয়া আপনাদের ব্যান্ডে একদিন উইলসে আবার ক্যাম্পাসে একটা গানের আড্ডা করতে। শুধু গানের আড্ডা না, আমরা তো চাই অনেক কিছুই হোক, শুধু গানের আড্ডার চেয়ে আসলে। অবশ্যই। আমি জানি না উইলসে ছাড়া যদি অন্য স্কুলে পড়তাম, আমার হয়তো আমি হয়তো এইভাবে লোকজনকে পরিচয় দিত না যে আমি ব্ল্যাকের গিটারিস্ট বা কিছু। তো আর মনে হয় এই ব্ল্যাক হওয়ার পেছনে আসলে উইলসের একটা কেমিস্ট্রিও অবভিয়াসলি। সো অনেক কাজ করেছে ওই সময়। তো আমাদের নেক্সট পেশেন্ট আসবে ভাই ব্ল্যাক নি, যে 99 মানে 1996 এর যে র্যাগডের যে কনসার্টটা, র্যাগডে বা ফেয়ার যাই বলি না কেন আসলে, যেখানে আপনারা মেটালিকার কিছু গান কভার করেছিলেন, এবির কিছু গান করেছিলেন, এন্ড দ্যাট ইজ হাউ মাই ব্ল্যাক গুডনেস। পেন থিংস স্টার্টেড। আমি আমি জানি না এই তথ্যগুলো তোমাকে কে দিল। আই ডোন্ট নো, এটা কি টনি মাইকেল বলছে নাকি ওই সময় নাকি? হ্যাঁ, না না না, আমি মানে প্রত্যেকটা ইন্টারভিউ শুরু করার আগে প্রপারলি রিসার্চ করে সব ইনফরমেশন নিয়ে তারপরে বসি। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমি নেওয়াজের কথা বলছিলাম। তো হি হ্যাড ইজ ওন ইলেকট্রিক গিটার এট দ্যাট টাইম। আমি তখন অ্যাকুস্টিক গিটার বাজাই, জন অ্যাকুস্টিক গিটার বাজায়। আর তখন বললাম না, অনেকগুলো ভোকাল ছিল আমাদের সময়, বাবু ছিল, টনি মাইকেল ওয়াজ ওয়ান অফ দ্য ভোকালিস্ট। জন ঠিক বুঝতে তারপর পেরেছি। টনি টনি তখন ড্রাম সেট তো টনি হয়েছে অনেক পরে, বাট ইউজ টু প্লে ড্রামস। আদনান তখন মোটামুটি ফুল ফ্লেজেড ড্রামার ওই সময়, বিকজ হি হ্যাজ এ মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড। ওর বড় হচ্ছে আরমান খান, ওর বাবা হচ্ছে আলম খান, চাচা হচ্ছে আলম খান, আজম খান। গুরু So he আজম। has a very long list of musicians in his family. So ও ছিল আমাদের সাথে। আর সবাই মিলে আমার 3-4 জন ভোকাল ছিল। আর তখন বাংলা গান তখন ছিল, এলআরবির একটা দুটো গান করা ছিল। ইংরেজি গানের ভেতরে ভাই আপনার মেবি চাইমেরও কিছু গান করেছিলেন, ছিল রাইট? এখানে। টাইমের গান এখন মনে পড়ছে না, বাট উইনিং এর গান হয়তো ছিল একটা দুইটা। আচ্ছা। সব মিলে হয়তো 10-12টা গান হবে, বাট ওই মিউজিশিয়ানরা একজনের পর একজন চেঞ্জ হয়ে যা হয় আর কি ওই সময়।
এবং মেটালিকা ছিল মনে হয় ফ্রম দ্য বেলটন, আর গানস এন্ড রোজেস এর ভার্সনটা ছিল ইয়েটা নকিং অন হেভেন্স ডোর, যতটুকু মনে পড়ে। হ্যাঁ, নকিং অন হেভেন্স ডোর ছিল। সো দ্যাট ওয়াজ দ্য লাইন আপ অলমোস্ট। 10টা গান আমি হয়তো বাজিয়েছিলাম 4টা না 5টার মতো, আর বাকিটা নেওয়া ছিল গিটারিস্ট আমি কয়েকজন। সো দ্যাট ওয়াজ দ্য ইন্সপিরেশন ওই সময়। আর আমাদের ক্লাসটাই তো বললাম একটু একটু হ্যাপেনিং ছিল, বিকজ ওই টাইমটাতে আহ, অনেক টিচাররাই আসলে জানতেন যে এই ক্লাসে এই মিউজিকের চর্চাটাই হয়। তো দেখা গেছে যদি কোনো ক্লাসে পার্টিকুলার ওই টিচার না আসে, অ্যাডিশনাল অন্য টিচার আসলেও দেখা যেত, বলতো যে তুমি গান গাও, তুমি একটু বাজাও, তুমি একটু ইয়ে করো। তো ওই ওই জিনিসগুলোর প্র্যাকটিসটা তখনই ছিল আমাদের এখানে। সো উই আর ভেরি লাকি। আমি জানি না এখন কি পরিবেশ স্কুলের, বাট ওই টাইমটা দ্যাট ওয়াজ ভেরি ফ্রেন্ডলি এমাং স্টুডেন্টস এন্ড টিচার্স। না, স্টিল টিচাররা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড স্টিল যত প্রোগ্রাম হয় স্টুডেন্টরাই পারফর্ম করে, স্টুডেন্টরাই হোস্ট করে। অ্যান্ড আজকে যে এই শোটা ভাইয়া হচ্ছে অলরেডি 20টা এপিসোড হয়ে গিয়েছে, আপনি এসেছেন আর অন্যান্য যারা এসছে। লাইক আমি যদি স্কুল যদি আমাকে অপরচুনিটি না স্টেজে হোস্ট করার, আমি এই সাহসটা দেখাতে পারতাম না লাইফে। এক্সেলেন্ট, অবভিয়াসলি এক্সেলেন্ট। স্কুলের কাছে অনেক অংশে ঋণী আমরা, অ্যান্ড স্টিল স্কুল এখনো সেই এনভায়রনমেন্টটা এখনো আছে। তো আমাদের কিন্তু আয়মান এক্সেলেন্ট। সাদিক নামে একজন জয়েন করেছে। সো ও ব্ল্যাকের অনেক বড় একটা ফ্যান, স্পেশালি আপনার টনি ভাই এবং জন ভাই। তো ও আমাকে আগে থেকে বলে রাখছিল যে জাহান ভাইকে আমার সালামটা দিতে, আমি বলতে যে যেন ওর কথা যেন জাহান ভাইকে বলি। ওয়ালাইকুম আসসালাম আয়মান সাদিক, তোমার সালামটা গ্রহণ করলাম টনি এবং জনের পক্ষ থেকে। And ও মিউজিক করে, গিটার টিটার বাজায় ও। সো এক্সেলেন্ট, বিগ ফ্যান। ভেরি গুড, ভেরি গুড, ওকে, কিপ সো ইট আপ। নিশাত আপু নিশাত আপু আবার কমেন্ট করেছে, ভাইয়া উইলসের ক্যান্টিনের বেস্ট খাবার কোনটা ছিল আপনাদের? ওকে, উইলসের ক্যান্টিন আমরা যে অবস্থায় পেয়েছি ওটা আসলে অনেক আহ, একটা রাফ একটা ইয়ে ছিল আমার যতটুকু মনে পড়ে। আর ওইখানে কোক তখন ছিল মনে হয় 4 টাকা না 5 টাকা। তো কোক রেগুলার খাওয়া হতো না আসলে। আমি স্কুলের জন্য টিফিনের জন্য নিয়ে নিতাম 10 টাকা করে। তো ওইটা দেখা গেছে যে একটা বার্গার পাওয়া যেত 5 টাকা দিয়ে। তো ওইটার কথা মনে পড়ে অনেক বেশি। আর সামান্য কিছু রোল টোল হয়তো ছিল ওই সময়, বাট উই ইউজ টু টেক টিফিন ফ্রম হোম। আর আমাদের এক ফ্রেন্ড ছিল আফজাল, তো ওর টিফিনটা শেয়ার করতাম প্রতিদিন। এবং আফজালের মা, আমরা যেহেতু শেয়ার করি সেটা কথা চিন্তা করে ওনার আরেকটা স্যান্ডউইচ বেশি দিত ওই সময়। তো ওই ওই টাইমটাও অনেক অনেক স্মৃতিবহুল একটা সময় আসলে। আর ক্যান্টিনে তো থাকেই, অনেক কিছুই থাকে, মজার টজার চকলেট টকলেট ছিল ওই সময়। বাট বার্গারটার কথা মনে পড়ে, ওই টেস্টটার কথা মনে পড়ে এখনো। আমি জানি না ক্যান্টিনের কি অবস্থা এখন। এখন তোমরা কি ক্যান্টিনে হ্যাং আউট হয়? কি অবস্থা এখন ক্যান্টিনের এখন আসলে? এখন ক্যান্টিন ভাই অনেক ইমপ্রুভ হয়েছে এখন, লাইক ফ্রিজিং সিস্টেম সহ সবকিছু অনেক ডেভেলপ। হুম, সেই হারে হুম। প্রাইস এখন বেড়েছে। এখন বিফ বার্গার মোস্ট 25 টাকা, চিকেন বার্গার 40 টাকা। প্রদীপটা সো ও টাইমের সাথে বাড়ে সাথে নাই আসলে না না, খুব একটা বাড়ে নাই, খুব একটা বাড়ে নাই। খুব রিক্সা একটা ভাড়া আসলে রিক্সা ভাড়া বেড়ে গেছে অনেক। আমি স্কুলে অনেক যেতাম, অনেক। আমার বাসা ছিল হাতিরপুলে, এখন ওখানেই আচ্ছা, আছে। হাতিরপুল থেকে কাকরাইল রিক্সা ভাড়া ছিল 5 টাকা। তো ওকে, পরিবাগের ভেতর দিয়ে একটা রাস্তা ছিল, এখান থেকে রিক্সা করে আচ্ছা সোজা আচ্ছা দিয়ে বেইলি রোডের ওই সাইডটা দিয়ে চলে যেতাম। তখন পাঁচ আচ্ছা। টাকা থেকে 6 টাকা রিক্সা ভাড়া ছিল। তো সেটা যদি এখন আমি জানি না, যদি 100 টাকা হয়ে যায় আমার মনে হয়। তো বার্গারের দাম কিন্তু বাড়ে নাই সেই হিসাবে। আমরা ভেরি সেই লাকি। হিসাবে আসলে তো ভাইয়া ব্ল্যাক নিয়ে যেতে কথা বলছিলাম, আরো কথা বলবো। তো আপনারা তো ভাইয়া যারা বিলসের ফ্রেন্ডরা ছিলেন, আপনারা আসলে যখন 96 এর কনসার্টটা করলেন, তারপর আসলে ইউ গাইস ডিসাইডেড যে না একটা ব্যান্ড আমরা করতে পারি। দেন হয়তো আপনারা এলিফ্যান্ট রোডে মোস্ট অফ দি আড্ডা দিতেন যদি আমি ভুল না করে থাকি। এন্ড দ্যাটস হাউ আই থিংক ব্ল্যাক স্টার্টেড। সো তাহসান ভাই আসলে কিভাবে জয়েন করলো? ওই আড্ডা থেকে কি আসলে ওনার আসা নাকি আসলে কি? না, মজার ব্যাপারটা হচ্ছে তখন স্কুল থেকে কলেজে যাওয়ার যে ট্রানজিশন পিরিয়ডটা, ওখানে আমরা তিনজন কিন্তু 3 কলেজে চলে গেলাম। আমি গেলাম হচ্ছে আচ্ছা আচ্ছা। ইউল্যাব, ইউনিভার্সিটি ল্যাবরেটরি। জন গেল হচ্ছে আহ, কি এর নাম আদমজি ওটার, ক্যান্টনমেন্ট। আদমজি ক্যান্টার। থ্যাংক ইউ, তুমি তো জানো সবই। আর আমাদের টনি দুই সব দুই রিসার্চ। টনেই গেল হচ্ছে, হ্যাঁ, 2 টনে গেল হচ্ছে নটরডেমে। তো নটরডেমের কমন ফ্রেন্ডস ছিল আমাদের আসিফ। তো আসিফ, সে আবার মিউজিক গিটারিস্ট ওই সময়। আসিফের সাথে আমাদের প্রথম আহ, দেখা আর কি। তারপরে আসিফের থেকে হচ্ছে ইমন ভাই। আর ইমন ভাইয়ের খালাতো ভাই হচ্ছে তাসান, হু ওয়াজ অলসো আসিফ স্কুলমেট সেন্ট জোসেফের। তো ওইভাবেই যখন আমরা ফার্স্ট অ্যালবামের রেকর্ডিং চলছে, তখন এটা অনেক পরের কথা, ইনফ্যাক্ট 2099 2000 এর সময়।
আমাদের কয়েকটা গান রেকর্ডিং এর সময় আমাদের কিবোর্ডের দরকার ছিল। এখানে হয়তো মনে করছিলেন যে একটা কিবোর্ড পিস হলে ভালো হয়। মোস্ট প্রবাবলি আমার পৃথিবীর জন্যই আমার চিন্তা করছিলাম কিছু যেহেতু একটা একটা অন্যরকম কম্পোজিশন, তো চিন্তা করছিলাম যে ওখানে একটা অন্য কিবোর্ড পিসের মতো হলে ভালো হয়। তখনই তাসানের কথা আসে। আসিফি বলে যে আমার একটা ফ্রেন্ড আছে, ও নিজে একটা কিবোর্ড বাজায়, চলো বাসায় গিয়ে দেখি ও একটু বাজারে কিনা সাথে। So that's how it all started. বাসা তখন ছিল প্রিয় প্রাঙ্গনে, পরিবাগে আমার বাসার কাছে। তো একদিন জন আসিফ আর আমি তিনজনে মিলে গিয়ে ওর সাথে পরিচয়। ও বললো যে হ্যাঁ কিবোর্ডে বাজাতে পারি, আমার একটা গানও আছে, দেখ তোর সাথে যাই কিনা। তখন একটা গান বাজালো, পিয়ানো দিয়ে বাজিয়ে বাজিয়ে গানটা শোনালো। গানটা হচ্ছে প্রার্থনা ওই সময়। তো ওই ও সব যে আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভেরি নাইস, হ্যাঁ দেওয়া যায়, এটা দেওয়া যায়, অ্যালবামে দেওয়া সম্ভব। সো দ্যাটস হাউ ইট অল স্টার্টেড। তারপরে জ্যামিং শুরু হলো, অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। এক্স্যাক্টলি। হ্যাঁ, আরেকটা কমেন্ট এসেছে, প্রত্যয় ভূমিকে কমেন্ট করেছে, ভাইয়া বলছে রুস্তম স্যার কি কোনো ডাক নাম দিয়েছিলেন? না, রুস্তম কোনো ডাক নাম দেন নাই। রুস্তম আর স্যারকে রুস্তম তখন স্যারকে নিয়ে ভাইয়া অনেক স্টোরি আছে। রুস্তম স্যারকে মানে কয়েকটা জেনারেশন বিভিন্ন রকমের ডাক নামে স্যারকে ডাকতো। আই ডোন্ট থিঙ্ক, মানে বুঝতে পারছি না লাইভে এটা বলা উচিত হবে নাকি না। সো এটা অফ ইয়ারে আমি আপনাকে জানিয়ে দিব আশা করি। তো নিশাত আপা ওকে। আরেকবার কমেন্ট করেছে, ভাইয়া স্কুলে কখনো বাঙ্ক করেছিলেন, তারপর ধরা পড়েছিলেন কখনো? না, স্কুলে বাঙ্ক করতে হয় নাই আমাদের তখন। তবে মজার ব্যাপার হচ্ছে আমরা তখন অনেক খেলাধুলা করতাম, ইন্টু স্পোর্টস। আমাদের কয়েকটা ক্লাস আসলে বাঙ্ক করার এরকম সিস্টেম ছিল না, বিকজ অনেক কম স্টুডেন্ট ছিল ওই সময়। আমি জানি না এখন কত হাজার। আমাদের শুধু এক সেকশনেই মাত্র 30-32 জন ছিল সেই সময়। তো এখন ভাইয়া প্রত্যেককেই অলমোস্ট টিচাররা প্রায় 12,000। 12,000 স্টুডেন্ট। তো আমার মনে হয় তখন থাকলে হয়তো নট মোর দেন 1,000 আমরা যখন ছিলাম। আচ্ছা 1,000 আচ্ছা। ওর 1200 হবে মনে হয়, মানে মর্নিং শিফট ডে শিফট মিলে। মানে অনেক কম স্টুডেন্ট ছিল এবং টিচাররা কিন্তু সবাইকে বাই নেম এবং বাই ফেস চিনতো। আমি জানি না এখনো চিনবে হয়তো, বাট আমাদের সম্পর্কটা একটু অন্যরকম ছিল। তো আসলে বাঙ্ক দেওয়ার কোনো সুযোগই ছিল না। যদি কেউ ফার্স্ট পিরিয়ডে থাকে তাকে শেষ পর্যন্ত থাকতেই হতো। তো অনেক পরে এসে হয়তো 9-10-এ গিয়ে একবার দুবার বাঙ্ক হতে হয়েছে, বাট দ্যাট ওয়াজ নট দ্যাট ইয়ে। কিন্তু স্পোর্টস এর জন্য অনেক সময় আমরা বাঙ্ক করতাম। তখন তো আমাদের স্কুল নির্মাণ ক্রিকেট টুর্নামেন্ট ছিল ওই সময়, অনেক পপুলার। আমাদের স্টিল স্কুলে তো ভাইয়া অনেক উইলস নাম ঢাকা ছিল ওই মেট্রো সময়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবং তখন অপি ভাই ছিলেন আমাদের অনেক আচ্ছা স্টার আচ্ছা। প্লেয়ার ওই সময়। তাকে 94 খেলানোর ব্যাচ জন্য হবে নাকি? অনেকবার ফেলটেল করে স্কুলে রাখা হয়েছিল, যাতে নির্মাণে চ্যাম্পিয়ন করার আচ্ছা। জন্য অনেকে রাখার জন্য। ওকে। তো নির্মাণের ক্রিকেট প্র্যাকটিস হতো বেশ ওই সময়, তখনও একবার দুইবার বাঙ্ক করতে হয়েছে। আমি অত ভালো খেলতাম না, বাট ক্রিকেটের নির্মাণের জন্য প্র্যাকটিস করতাম একটা সময়। তো দ্যাট ওয়াজ আনাদার মেমোরি স্কুলের সাথে। ওকে, সো স্কুল নিয়ে ব্যাক নিয়ে অনেক কথা হলো, এবার একটু আপনার গিটার প্লেইং এর স্টোরিতে আসতে চাই। আসলে গিটার প্লেইং এর শুরু কিভাবে আসলে? গিটার প্লেইং বলতে আমার বড় ভাই ইনসান ভাই হচ্ছেন আমার চেয়ে 10 বছরের বড়, ইজ ভেরি সিনিয়র টু মি, এবং উনি আসলে গিটারিস্ট। মূলত তার কাছ থেকেই শেখা। হাতে খড়িটা ওইখানে স্টাফ নোটেশন থেকে শুরু করে কর্ডস সব ওনার কাছ থেকেই শেখা শুরুতে। সো দ্যাট ওয়াজ ব্যাক ইন, ইয়ার তো মনে নাই, আমি যখন ক্লাস 7-8-এ পড়ি মনে হয় ওই সময়। তারপরে ওনার মানে বাসায় সবসময় গিটার ছিলই বেসিক্যালি, তো ওইভাবে আলাদা করে বসে গিটার শিখতে হয় নাই। আর ইনসান ভাইয়ের কিছু ফ্রেন্ড ছিলেন যারা ওই সময়, নিলয় দাসের নাম শোনা হয়েছে কিনা, নিলয় দাস। সো হি ওয়াজ ওয়ান অফ দ্য মেন্টরস তখন বাংলাদেশে। তার স্টুডেন্ট ছিলেন ইনসানের ফ্রেন্ড। তো ওনারা বাসায় আসতে ওনার কিছু ক্লাসিক্যাল গিটারের লেসন নিতাম আর কি ওই সময়। So, মিজান ভাই ওয়ান অফ দ্য গিটারিস্ট, উনি এখনো মিউজিক করছেন, উনি ইনসানের ফ্রেন্ড। ওনার কাছ থেকেও কিছু প্রথম দিকে শেখা ছিল। আর এরপরে বাকিটা তো ইটস অল জ্যামিং। আমার ফ্রেন্ডসরা অনেকেই তখন গিটার বাজাতে, তাদের সাথে একসাথে বাজিয়ে তখন আমার গিটারের প্র্যাকটিস শুরু হয়। অলরাইট, সো আরেকজন কমেন্ট করেছে, হিজ নেম ইজ লিজ করিম, লিখেছেন রক স্টারের হাতে মার খেয়েছেন ভাইয়া? আই ডোন্ট নো হু ইজ দিস রক স্টার, ইটস মেবি কর স্যার, আই এম নট শিওর। আপনার কি কর স্যারকে মনে আছে? পড স্যারকে তো মনে পড়ছে না। উনি বলছে রক স্যার। রক স্যার, রক স্যার বলতে কাকে বুঝাচ্ছে আমি ঠিক মনে নাই, বাট ওকে ভাইয়া, so আমাদের আপনি সময় আরেকবার একটু কমেন্ট করবেন। আমাদের 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 সময় ছিল মালেক স্যার। মালেক স্যার এক্স্যাক্টলি। তখন ওনার কাজ ছিল, আমি জানি না তোমরা পেয়েছো কিনা মালেক স্যারকে। আমরা পেয়েছি মালিক স্যারকে ক্লাস 6-7 তখন তখন
তখন মনে হয় অনেক বুড়ো হয়ে গেছে ওই সময়, আমি জানি না। হ্যাঁ, বাট স্যার এখন নেই, তখন স্যার 2 বছর হলো মেবি অবসর নিয়েছে। আচ্ছা আচ্ছা, মালিক স্যার তখন ওনার পার্টিকুলার কোনো ক্লাস ছিল না, হি ওয়াজ লাইক আচ্ছা লোকজন ভাড়া লোকজন ভাড়া করতো ওনাকে পিটানোর জন্য, উনি বেত নিয়ে ঘুরতে পড়ে স্কুলে, যেখানেই দেখা আচ্ছা। যায় পোলাপানকে মারতে হবে, সারা ডেকে মালিক স্যার স্যার একটু আসুন স্যার, উনি এসে এসে বেছে বেছে লোকজনদেরকে পিটাতে আর কি। যাই হোক, তো মালিক স্যারের মার খায় না এরকম মনে হয় কেউ নাই আমাদের স্কুলে, এরকম কেউই নাই। তো, এবং ফ্রান্সিস স্যারের কথা মনে পড়ে, ওয়ান অফ দ্য ইংলিশ টিচার্স, আমার কথা মনে পড়লো এখন। ওকে, সো থ্যাংক ইউ ভাইয়া ফর কমেন্টিং। অ্যান্ড আরেকজন জিজ্ঞেস করেছে মালিক স্যারের রিংটনে কাটা লাগা, ওইটা আপনাদের টাইমে ছিল? ওকে, মালিক স্যার ফোনে রিংটন, কাটা না না উনি না না, ফোনে আমরা তখন বের হয়ে গেছি অনেক পরে। উনি ফোনে কাটা লাগা গানটা রিংটোন হিসেবে সেট করে রাখছিল। তো এটা নিয়ে আসলে স্টুডেন্টদের মধ্যে একটা কি বলবো, সার্কাসম অ্যামেজিং। জোক যাই বলি না কেন না না, ছিল। আমরা যখন স্কুলে পড়ি তখন মোবাইল আসেই নাই, বেসিক্যালি মোবাইল অতটা অতটা ফোনই শুরু হয় নাই, অনেক আগে কথা বলছি আসলে। অ্যানালগ সময় চলছে তখন, অ্যানালগ ফোন। অ্যামেজিং টাইমস আসলে স্কুলের। অনেক মেমোরির ভিতরে একটা মেমোরি আছে, যখন বৃষ্টি অনেক, তখন দেখা যেত যে ক্লাসের স্টুডেন্টরা যদি কম থাকতো, সবগুলো ক্লাসের সেকশনের স্টুডেন্ট গুলোকে মিলে একটা ক্লাসে নিয়ে আসতো তখন ওই সময়। So, কানেকশনের জন্য মেবি জাহান ভাই ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। ওকে, ইয়া, মেবি একটু আনস্টেবল কানেকশনের জন্য ভাই প্রবলেম হয়েছে। এখন এখন শোনা যাচ্ছে ঠিক মতো? ইয়া ইয়া, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন? একদম লাউড এন্ড ক্লিয়ার। ওকে। তো হ্যাঁ, অনেক কথা হলো, এবার একটু ব্ল্যাকের কথা ফিরতে চাই। লাইক আপনারা ব্ল্যাক যখন শুরু করেন, দ্যাট ওয়াজ কমপ্লিটলি নিউ জনরা, অল্টারনেটিভ রক, যেটা কখনো বাংলাদেশে আসলে কেউ করেনি বা করার সাহস দেখায়নি। তো কমপ্লিটলি নিউ জনরাতে আসলে কমপ্লিটলি নতুন একটা ব্যান্ড, এই সাহসটা আসলে ভাই কিভাবে দেখাবেন, বা এটা আসলে মেইনলি কার প্ল্যান ছিল এই জনরা? এটা আসলে কখনো প্ল্যান করে হয় না, আর এটা মানে ইট ওয়াজ সো ন্যাচারাল ওই সময়, বিকজ আমরা যখন মিউজিক শুরু করি একসাথে যখন বাজাই বা কিছু, তখন কিন্তু ওই সময়টা একটু অন্যরকম ছিল। অন্য ব্যান্ড যারা অ্যাক্টিভ ছিল ওই সময়, তারা সবাই দেখা গেছে যে সোলো ক্যারিয়ার নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছে। দেখা যাচ্ছে তাদেরই ব্যান্ডের অ্যালবাম, একই সাথে তারাও হয়তো সোলো গান করছে, বা ব্যান্ডের তখন একটা ভাটার মতো ছিল তখন। আমরা যখন স্কুল থেকে, যেটা বলছিলাম, তখন কলেজ শুরু করব বা শেষের দিকে, তখনই কিন্তু আমরা নিজেরা প্র্যাকটিস করা শুরু করি। বাট কখনোই প্ল্যান ছিল না যে আহ, একটা মিউজিক নিয়ে একটা কিছু হবে বা কিছু। ইট ওয়াজ নট লাইক আ ফ্রেন্ডস থিং। আমি তখন কিন্তু অনেক আন্ডারগ্রাউন্ড শোজও হতো ওই সময়, অসংখ্য ব্যান্ড ছিল যারা বিভিন্ন ছোট ছোট অডিটোরিয়ামে শো করতো, পিজি হসপিটাল অডিটোরিয়াম, আইসিএমএবি অডিটোরিয়াম, রাশিয়ান কালচারাল সেন্টার। তো ওইখানে অসংখ্য ব্যান্ড ছিল ওই সময়। সে সময় ডেথ প্রো, সাইকোডেথ, স্প্যাঙ্কিং মাঙ্কিজ, হরোস্কোপ, অসংখ্য নাম, যারা হয়তো পরে হয়তো আহ, অতটা অ্যাক্টিভলি কাজ করে না। ইনফ্যাক্ট ক্রিপ্টিক ফেট ওয়াজ অ্যাক্টিভ দ্যাট টাইম। ক্রিপ্টিক ফেটের ফার্স্ট অ্যালবাম তো আমার মনে হয় 98-এর অ্যালবাম। সো তারা তখন অনেক শো করতো ওই সময়, আমার তখন মনে আছে। সো দ্যাটস হাউ উই অল স্টার্টেড, যে আমরা সবাই একসাথে গিয়ে শো গুলো দেখতাম, এই যাদের কথা বলছি মিউজিশিয়ানসরা যারা ছিল তখন। এবং আমাদের ব্ল্যাক ঠিক মতো মানে পারফর্ম করার আগে এক্স ইউরেনিয়ান কিন্তু তখন লাইভ করতে বেশ অনেক। এবং আদনানের কথা বলছি, সে কিন্তু তখন ইজ এ প্রমিনেন্ট ড্রামার ওই সময়, ও কিন্তু তখন সেই শো গুলো করতো। আমরা ওই শো গুলো মিস করতে চাইতাম না সহজেই। তখন অন্তত মাসে 2-3টা করে শো হতোই, অনেক ফ্রিকোয়েন্সি ছিল শো গুলো তখন। ওই শো গুলো দেখে উই ওয়ার ইন্সপায়ার্ড যে না, একটা শো। আর তখন যে কালচারটা ছিল মোস্টলি কাভার সং, গাওয়ারি কালচার, হয়তো 3-4টা কাভার সং করে একটা নিজেদের গান করতে হয়। তো ব্লুজ এন্ড রোদ ওয়াজ দ্য ফার্স্ট কম্পোজিশন সেই ব্যান্ড হিসাবে, যখন ব্ল্যাক পারফর্ম করা শুরু করে। বাট ইট ওয়াজ নেভার প্ল্যান্ড, যেটা তুমি বললে যে একটা আচ্ছা। অল্টারনেটিভ ব্যান্ড বা অন্য একটা জনরা। এই জিনিসটার শুরুই হয় বেসিক্যালি আমরা যখন গানের লিরিক নিয়ে কাজ শুরু করি, তখন ইমন ভাইয়ের কথা বলছিলাম। ইমন ভাই ইজ কি ফ্যাক্টর ইন ব্ল্যাক, বিকজ তার রুমে, তার বাসাতেই আসলে ওইভাবে জ্যামিং বা গান নিয়ে কথা বা গান নিয়ে মিউজিক নিয়ে ইমন কথা, ভাই তো এই মোস্ট অফ দি জিনিসটা ভাই মারা গিয়েছে 5 বছর আগে ভাই। 5 বছর আগে উনি ইন্তেকাল করছেন। স্যাডলি হি ওয়াজ নট ভেরি ওল্ড, হি ওয়াজ অলমোস্ট অ্যাবাউট 43 আই গেস তখন মারা যায়।
তখন ওনার ওনার একটা বড় ইনফ্লুয়েন্স ছিল, বিকজ ওনার যে লেখাগুলো, সেই লেখাগুলো আসলে একটু অন্যরকম। একটু জাজ ব্ল্যাকস লিরিক, এটা আসলে একটা পোস্ট মডার্ন লিরিক, এবং গানের সাথে অন্তমিল নাই। অন্তমিল বলতে যে গান একটা শব্দের সাথে মিলিয়ে মিলিয়ে ছন্দ হিসেবে যে রোমান্টিক স্টাইলের গান হয় বা সেগুলো ছিল না। এবং একদম জীবন থেকে নেয়া ঘটনাগুলো, এবং যে ধরনের আহ গানের উপমার ব্যবহার হয়, ওই ব্যবহারগুলো ছিল না। অনেক পোস্ট মডার্ন স্টাইল, এবং ওগুলাকে সুরে বসাতে গিয়েই কিন্তু আসলে দেখা গেছে আমাদেরও কম্পোজিশন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং আহ, শব্দের ব্যবহার একরকম, এটার এক্সপ্রেশনও স্বাভাবিকভাবে একরকম অন্যরকম হয়। তো দেখা গেছে যে সেই কারণেই বাই নেচার সেই কম্পোজিশন গুলাও একটু অন্যরকম হয়ে গেছে। আর এটার সাথে আরো কিছু ইনফ্লুয়েন্স ছিল, যেমন আমার গিটারের টিউনটা কিন্তু তখন থেকেই চেঞ্জ ছিল। যেমন এখন যেভাবে টিউন করি, উপরে স্ট্রিংটা 2 ফ্রেট নিচে টিউন করা ছিল, ড্রপ ডি টিউন যাকে বলে। তো ওইটার জন্য দেখা গেছে আমার কর্ড ধরার স্টাইল গুলো ডিফারেন্ট ছিল, অন্যভাবে ধরতে হতো কর্ড গুলো। So that made another change in the composition. So that's how all happened. অলরাইট, ফায়াজউদ্দিন মল্লিক, হি ইজ ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ডস, জিজ্ঞেস করেছে তখন কোন কোন ব্যান্ডগুলোকে ফলো করতেন আপনি? হুম। তখন শুরুর দিকে যখন একজন গিটার শেখে বা ড্রাম শেখে, একটু হেভি মিউজিকের প্রতি মানুষের ইয়ে যায়। আমরা তখন প্যান্টেরা করতাম, মেটালিকা করতাম, মেগাডেথ করতাম। ইনফ্যাক্ট কিছু ক্ষেত্রে যখন গিটারের টিউনের কথা বলছিলাম, দেখা গেছে ক্রিড করতাম ওই সময়। তখন হিউম্যান ক্লে অ্যালবামটা আসছিল তখন প্রথমে, তখন একটা দুটো গান করতে গিয়ে দেখি যে ওটাতে ড্রপ ডি টিউন করে বাজাতে হয়। তো আমি তখন আমাদের সিঙ্গেল গিটারিস্ট ওই সময়, তো ওটা লাইভে বাজাতে গিয়ে দেখি যে ড্রপ ডি করে আবার যখন অন্য গানে আসবো তখন আবার টিউন করাচ্ছে। আই স্টাক টু দা টিউনিং সেট। তো ওইটার থেকে ওই ইনফ্লুয়েন্স করতে গেলে ওই ক্রিডের গানগুলো কভার করতে গিয়ে আই ইউজ টু প্লে উইথ ড্রপ ডি। তো ওটার অনেক ইনফ্লুয়েন্স আছে সেখানে। আর পরবর্তীতে যখন কম্পোজিশন ওয়াইজ, যেহেতু একটা গ্রাঞ্জ রকের টাইমে আমরা বড় হয়েছে 90s এ, সো সাউন্ড গার্ডেন, স্টোন টেম্পল পাইলট, এগুলোর একটা বড় এফেক্ট তখন ছিলই। আর আহ, ওই সময় আসলে অনেক ব্যান্ডই ছিল, কিন্তু আসলে দেখা গেছে যে যেহেতু আমার এক একজনের লিসনিং ব্যাকগ্রাউন্ডও ডিফারেন্ট। আমি ছোটবেলায় তবলা শিখতাম, পরের দিকে আমি যখন ইউনিভার্সিটি ভর্তি হই তার আগে সেটা শেখা শুরু করি ছায়ানটে। তো আমার লিসনিং গুলোও একটু ক্লাসিক্যাল স্টাইলের ছিল, ইস্টার্ন ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, আর এই ধরনের রকের ব্যাকগ্রাউন্ড ছিল। টনিও বিভিন্ন জায়গায় বাজাতো, ওর ফোকে ইনফ্লুয়েন্স ছিল ওর প্লেইং এ, এবং কিছু প্রোগ্রেসিভ জিনিসপত্র বাজানো তার ইয়ে ছিল। সো মিউজিক্যালি ওগুলোই দেখা গেছে যে পরের দিকে কম্পোজিশনে ইনকর্পোরেট হয়ে গেছে somehow। এবং জন যেভাবে শুনতো গানগুলো ওই সময়, সো হি ওয়াজ এ গ্রেট লিসেনার ওই সময়। তো অনেক স্টাইলে অনেক জনরার গান দেখা গেছে তার লেখা। সো দেখা গেছে যে ওই সবকিছু মিলে ব্ল্যাক হ্যাড ইজ ওন স্টাইল অফ মিউজিক ওই সময়। অলরাইট, সো হ্যাঁ, ব্ল্যাকের রিউনিয়ন নিয়ে আসলে অনেক কথা হয় ফ্যানদের মধ্যে। সবাই চায় ব্ল্যাকের যে ফর্মিং বা ফাউন্ডিং লাইন আপটা ছিল সেটা আরেকবার একটু একসাথে হোক, আরেকটা বড় কনসার্ট হোক যেখানে আসলে ফ্যান্সরা আগের যে ওল্ড লাইন আপের যে টেস্টটা সেটা আসলে অনেক ধরে মিস করছে। তো রিসেন্ট একটা লাইভে জন ভাই ছিলেন, টনি ভাই, তাহসান ভাই ছিলেন। জন ভাই যদিও রাইট, রাইট। স্ট্রেট ফরওয়ার্ড ইয়েস অর নো বলেননি, তাহসান ভাই টনি ভাই এগ্রি করেছেন। তো আপনার অপিনিয়নটা কি, মানে আপনি কি না, ইন্টারেস্টেড অর নট? অফকোর্স, অফকোর্স আমরা আসলে এটা নিয়ে কথা বলছি অনেকদিন থেকে, বিকজ ব্যান্ড তাসান তো ব্যান্ডে নাই আমার মনে হয়। ইটস বিন লং, আমার মনে হয় 2006 এই মনে হয় লাস্ট তার পারফরমেন্স ছিল। জনও বাজাচ্ছে না তো প্রায় 2000, আমার তো মনেও নাই 12 জন কবে ছাড়লো। 2012 এ। 13 এর পর থেকে বা, সো ইটস বিন আ লং টাইম। কিন্তু আমাদের সবার কিন্তু যোগাযোগ আছে, মানে সোশ্যালিও দেখা হয়, বিয়েতে দেখা হয়। সো উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট দিস রিনিউয়াল ফর লং। 4-5 বছর আগেই টনি তো চলে গেল, প্রায় 4 বছর। টনি যাওয়ার আগেই আহ আমরা প্ল্যান করছিলাম একটা করা যায় কিনা, বাট উই আর সো বিজি উইথ দ্য অ্যালবাম। লাস্ট যেটা অ্যালবামে ছিল অনুমানস, তো ভাবছিলাম ওটার জন্যই একটা ইউনিয়ন শোর মতো কিছু করা যায় কিনা, বাট আমরা একদমই সময় পাইনি। অ্যালবামটা যেদিন লঞ্চ হয় তার পরের দিন ইনফ্যাক্ট অনেক ফ্লাইট, সো উই ডিডন্ট হ্যাভ দ্যাট টাইম যে একটা অন্তত মাসখানেক বা 1.5 মাস সময় পেলে হয়তো উই কুড হ্যাভ ডান দিস। এটার ব্যাপারে সব মেম্বারের সাথেই মোটামুটি কথা হয়ে আছে। যেমন ফাউন্ডিং মেম্বার হিসেবে সাগর ভাই ছিলেন ভাই, মাঝখানে। এখানে একটা অনেকের ধারণা আছে জন ভাই ইজ নট ইন্টারেস্টেড, বাট ওনার জন্য আসলে আটকে আছে, এরকম একটা ধারণা আছে। ইজ ইট ট্রু? না, এখন মূলত করোনা ভাইরাসটাই এখন মূল ভিলেন এই সময়। করোনা ভাইরাসটা এখন কবে এটার প্রকোপটা শেষ হবে আমরা কেউই জানি না, সো ইটস এ ভেরি আনসার্টেন টাইম এই সময়।
আর লাইভ কনসার্ট কবে থেকে শুরু হবে আমরা কেউই জানি না ইনফ্যাক্ট। এমনিতে দেশের বাইরে অনেক জায়গায় কনসার্ট শুরু হয়েছে, অবভিয়াসলি আমি দেখছিলাম কয়েকটা জায়গায় ওপেন এয়ার শো হচ্ছে, কিছু গ্রুপ অফ পিপল আলাদা আলাদা করে হচ্ছে, বাট যেহেতু ছোট করে শুরু হয়েছে বাইরেও, আমাদের এখানে হয়তো সময় বেশি লাগার কথা না, বাট আগামী বছর পর্যন্ত হয়তো ওয়েট করতে হবে একটা বড় কিছু করার জন্য। আর এই রিউনিয়নটা আসলে অনেক কিছু রিউনিয়ন, ইটস নট অনলি আ রিউনিয়ন অফ দ্য ফাউন্ডিং মেম্বার, যেটা আসলে ফ্রেন্ডশিপের রিউনিয়ন, বা যেই ফ্রেন্ডশিপ থেকে আসলে ব্ল্যাকের শুরু সেটার একটা রিউনিয়ন, এবং অনেক কিছুর জন্য আসলে আজকে ব্ল্যাক এখানে। তো ওই অনেকগুলো ফ্যাক্টর আছে যে কারণে ব্ল্যাকের জার্নিটা আসলে এত লম্বা। তো তাদেরও একটা রিউনিয়ন যারা এই ব্ল্যাকের পেছনে কাজ করে গেছেন। তো এটা ছাড়াও আমাদের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিরও আসলে একটা অনেক বড় বাজে সময় যাচ্ছে, সবকিছু মিলে লাইভ শো এর অভাব, গুড মিউজিকের অভাব, গুড ব্যান্ডস এর অভাব, অনেকের ইয়ের অভাব। তো এই শোটাও আমার মনে হয় দ্যাট উইল বি অ্যান ইন্সপিরেশন ফর অল দ্য মিউজিশিয়ানস যারা এখন কাজ করছেন, যে আমার একটা ব্যান্ড যারা অনেকদিন একসাথে বাজায় না, তারা হয়তো একসাথে আসবেন বাজাবেন। তো এটা আসলে অনেকের জন্য একটা রিউনিয়ন, এবং সবচেয়ে বেশি রিউনিয়ন যাদের জন্য সেটা হচ্ছে ফ্যান্সদের একটা রিউনিয়ন। আমার মনে হয় 2006-এই হয়তো লাস্ট আমরা হয়তো তাসান সহ যে শোটা ছিল সেটাই হয়তো লাস্ট, আমাদের লাস্ট 5 জনের একটা শো। আমার মনে হয় মিরাজ সহ যেটা সেটা ছিল 2004-এর 2005-এর মার্চের দিকে, ওটাই মনে হয় লাস্ট শো। সো মিরাজ তো এরপর আর বাজায় না বেসিক্যালি আমাদের সাথে। সো অলমোস্ট অ্যাবাউট 2005 হলে তো 15 বছর পরে হয়তো একসাথে সবাই বাজাতে হবে। তো আমাদের ফ্যান্সরা যারা হয়তো 15 বছর আগে দেখেছে সেই ব্ল্যাকটাকে, তারা হয়তো আবার দেখতে পাবে, এবং ওই সময়ের অনেক মেমোরি আছে। তো তো ফ্যান্সদের জন্য ওটা একটা অনেক বড় রিউনিয়নের সুযোগ হবে ইনশাল্লাহ। Definitely, and everyone is waiting for that. So hopefully খুব দ্রুতই প্যান্ডেমিক কেটে যাবে and ব্ল্যাকের একটা রিউনিয়ন আমরা তাহলে আশা করতেই পারি। We can hope for something big. অবশ্যই, অবশ্যই এটা একটা উম, জাতীয় দাবিতে পরিণত হয়েছে যা মনে অবশ্যই, হচ্ছে। অবশ্যই। সো ভাই আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো অনেকক্ষণ ধরে আমাদের বিলিয়নরা যারা ছিলেন বা নন বিলিয়ন যারাই বা ছিলেন আমাদের, তো তাদের উদ্দেশ্যে ভাই যদি কিছু বলতে চান আপনি, সেটা বলে আমরা শেষ করতে চাচ্ছি। আসলে উইলিয়ান, এই প্রোগ্রাম শুরুর আগে আমি পুরোনো উইলসের যে পুরোনো বিল্ডিংটা সেটার ছবিটা ছিল মনে হয় না, তো ওই জি জি, ছবিটাই আসলে আমাদের আমাদের জন্য এত নস্টালজিক, যে এক্স্যাক্টলি। ওই বিল্ডিংটাতে আমার অনেক অনেক মেমোরি আছে ওই 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 সময়টাতে। তো একটা ইউরোপিয়ান স্টাইল বানানো একটা বিল্ডিং, ওই সময় উইলসের একটা আইডল ছিল ওই সময়। তো আহ, যারা উইলিয়ান আছেন, যারা ওই সময়ের ওই বিল্ডিংটার সাথে যাদের সখ্যতা, তো তারা হয়তো অনেক কিছু বলতে পারবে না চাইলেও। তো উইলিয়ানরা যে পৃথিবীর যেখানেই থাকুক, এবং যেই সব টিচার্সদের কথা এখন আলাপ হলো বা অনেকের কথা হয়তো ভুলেও গেছে, নাজ ম্যাডামের কথা মনে পড়লো এখন। তো অনেক 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 টিচার্সরা ছিলেন যারা হয়তো আমাদের এখন আমরা যে লাইফটা লিড করি সেটার উপর অনেক প্রভাব আছে। তো তাদেরকে আমরা অবশ্যই কখনো ভুলবো না। আমরা তো চেষ্টা করি কিছু না হলেও আসলে একসাথে, যখনই যেটা বললাম যখনই দেখা হয় তখনই এই ব্যাপারে আলাপ হয়। সো উইলিয়ামস অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানেই থাকুক, যে বয়সেরই থাকুক, আমার মনে হয় সবাই একটা একাত্ম বোধ নিয়ে যদি থাকে তাহলে আমার মনে হয় সবার জন্য ভালো হবে। এবং আই হোপ অল দ্য উইলিয়ামস দে লিভ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ দিস। ভালো একটা ইন্টারভিউ আমরা আজকে ইয়ে করলাম, সেশন গেল আমাদের। আর আমরা আশা করি ব্ল্যাক এবং আপনারা অনেক দূর এগিয়ে যান, আমাদের বিলিয়নরা সবাই এগিয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন ফর জয়েনিং উইথ দিস। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ, দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। সে পর্যন্ত সকলে থ্যাংক ভালো ইউ, থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। থ্যাংক ইউ, বাই এভরিওয়ান।